হ্যালো বন্ধুরা, আমি পূজানাথ। আজকে প্রথম ভিডিও ইতিহাসের ওপর। ইন্ডিয়ান হিস্ট্রি, বিষয় ভারতের স্বাধীনতা আইন। 1947 খ্রিস্টাব্দের 3রা জুন ব্রিটিশ প্রধানমন্ত্রী এটলি আইন সভার নিম্নকক্ষে ভারত বিভাজন পরিকল্পনাটি ঘোষণা করেন। পরের দিন মাউন্টব্যাটেন বলেন যে 1948 খ্রিস্টাব্দের জুনের আগেই 3রা জুন পরিকল্পনা কার্যকর করা হবে। সম্ভবত তারিখ হিসেবে বলা হয়েছিল 15ই আগস্ট। 1947 খ্রিস্টাব্দের 15ই আগস্ট ভারতে ইংরেজ শাসনের অবসান ঘটেছিল। ব্রিটিশ ভারত দ্বিখণ্ডিত হয়ে ভারত এবং পাকিস্তান দুইটি স্বাধীন রাষ্ট্রে পরিণত হয়। জিন্নাহ প্ল্যান বলকান সম্পর্কে আপত্তি তুলেছিলেন, পাঞ্জাব ও বাংলা বিভাজনের বিরোধিতা করেছিলেন। প্রথম দিকে তিনি দাবি তুলেছিলেন পাঞ্জাব, বাংলা, অসম, সিন্ধু, বেলুচিস্তান এবং উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশ নিয়ে তিনি পাকিস্তান গঠন করবেন। পরে সেরকম সময়টায় দেখা গিয়েছিল যে কংগ্রেস পাঞ্জাব ও বাংলা বিভাজনের দাবি তুলেছিল, আর এদিকে উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশের নতুন নির্বাচন এবং বেলুচিস্তানের সীমিত প্রতিনিধিত্বের বিরোধিতা করেছিল কংগ্রেস। যে দলিলের মাধ্যমে এই দুইটি স্বাধীন রাষ্ট্রের সৃষ্টি হয়েছিল, অর্থাৎ ভারত এবং পাকিস্তান, ঘটনাটি আইন সিদ্ধ হয়। তার নাম হয়েছিল 47 খ্রিস্টাব্দের ভারত স্বাধীনতা আইন। 1947 খ্রিস্টাব্দের 4 জুলাই প্রধানমন্ত্রী এটলি কিন্তু আইনসভার নিম্নকক্ষে ভারত স্বাধীনতা আইনটি পেশ করেছিলেন ফার্স্টে। কোনো সংশোধনী ছাড়াই নিম্নকক্ষের 15ই জুলাই বিলটি পাশ হয়েছিল, আর পরের দিনই সেটা উচ্চকক্ষে পাশ হয়ে যায়। আর 18ই জুলাই ইংল্যান্ডের রাজা তথাকথিত 6ষ্ঠ জর্জ বিলটিতে সম্মতিসূচক একটা স্বাক্ষর দিলে এটি আইনে পরিণত হয়। বড়লাট মাউন্টব্যাটেন ভারত স্বাধীনতা বিলের খসড়া নিয়ে কংগ্রেস, মুসলিম লীগ ও অন্যান্য ভারতীয় নেতাদের সাথে আলাপ আলোচনা করেছিলেন। বলা হয়েছিল যে ব্রিটিশ সরকার শান্তিপূর্ণভাবে একটা ক্ষমতা হস্তান্তরের ব্যবস্থা নিয়েছিলেন। উচ্চকক্ষে লর্ড স্যামুয়েল বিলটি সম্পর্কে একটি মন্তব্য জানিয়েছিলেন। মন্তব্যটি হলো, এটি হলো যুদ্ধ ছাড়াই একটি শান্তি চুক্তি। সে বলা যায় আ ট্রেটি অফ পিস উইদাউট ওয়ার। এই আইনের প্রথমেই বলা হয়েছিল 1947 খ্রিস্টাব্দের 15ই আগস্ট দুইটি পৃথক স্বাধীন রাষ্ট্র স্থাপিত হবে। সিন্ধু, ব্রিটিশ বেলুচিস্তান, উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশ, পশ্চিম পাকিস্তান ও পূর্ব বাংলা নিয়ে গঠিত হবে পাকিস্তান। বাংলা ও পাঞ্জাবের এই সীমানা চিহ্নিত করার জন্য দুইটি কমিশন গঠন করা হবে, আর এই দুই ডোমিনিয়নের রাজা কর্তৃক মনোনীত নিযুক্ত 2জন গভর্নর থাকবেন এবং সেই গভর্নর জেনারেল একজনও হতে পারেন। তো 15ই আগস্টের পর ব্রিটিশ পার্লামেন্ট আর মন্ত্রিসভায় এই দুই দেশের ওপর কোনো ইখতিয়ার থাকবে না, এবং আরও বলা হয় যে 15 আগস্টের পর থেকে ব্রিটিশ সরকার ও দেশীয় রাজাদের মধ্যে যে সমস্ত চুক্তি আর সন্ধি হয়েছিল সেগুলো সব ধীরে ধীরে বাতিল হয়ে যাবে, আর দেশীয় রাজ্যগুলো তাদের সুবিধা মতন যে কোনো ডোমিনিয়নে যুক্ত হতে পারবেন। উপজাতি অধ্যুষিত যে এলাকায় ব্রিটিশ সরকার যে দায়িত্ব ছিল তাও ধীরে ধীরে বাতিল হয়ে যাবে। তবে দেশীয় রাজন্যবর্গ আর উপজাতি এলাকায় শাসকদের সঙ্গে ব্রিটিশ সরকারের যে শুল্ক, যোগাযোগ ব্যবস্থা, ডাক ও তার সংক্রান্ত যে সমস্ত চুক্তি ক্ষমতা হস্তান্তরের পরেও নাকি সেগুলো চালু থাকবে। তবে কোনো পক্ষ যদি সেটা বাতিল বলে ঘোষণা করে তবে সেটা বাতিল হয়ে যাবে।
ব্রিটেনের রাজকীয় পদবি থেকে ভারত সম্রাট শব্দটি তুলে দেওয়া হয়। ভারত ও পাকিস্তানের এই সংবিধান সভা দুইটি কেন্দ্রীয় আইনসভার স্থান গ্রহণ করেছিল। বর্তমান কেন্দ্রীয় আইনসভা ও কাউন্সিল অফ স্টেট বাতিল হয়ে যায় ধীরে ধীরে। আর দেখতে পাওয়া যাচ্ছে পাশাপাশি কি যে ভারত স্বাধীনতা আইন কার্যকর করার জন্য বড়লাটকে ক্ষমতা দেওয়া হয়। অর্থাৎ তারপর কি দেখতে পাওয়া যাচ্ছে, ভারত স্বাধীনতা আইনে বলা হয় যতদিন না নতুন শাসনতন্ত্রটা রচিত হয় ততদিন পর্যন্ত 1935 খ্রিস্টাব্দে একটা আইন সেইটাই কার্যকর থাকবে। বড়লাট 1947 খ্রিস্টাব্দের 14ই আগস্ট এই মর্মে একটি আদেশ জারি করেন। আর 15ই আগস্ট ব্রিটিশ সরকারের ক্ষমতা অবসান ঘটে। তবে কয়েকটি ক্ষেত্রে যেমন থেকেই যায় ক্ষমতা, অর্থাৎ ভারতীয় সৈন্যবাহিনী, ভারত সরকারের ঋণ, বকেয়া পাওনা পরিশোধ ইত্যাদি ক্ষেত্রে ভারত সচিবের ক্ষমতা সাময়িকভাবে কিন্তু বজায় রাখা হয়। দুই রাষ্ট্রের মধ্যে দেখতে পাওয়া যায় যে সৈন্যবাহিনী বিভাজন হয়েছিল, অর্থাৎ মানে ভারত আর পাকিস্তান। এডেনকে ভারত থেকে পৃথক করে স্বতন্ত্র ব্রিটিশ সেটেলমেন্ট হিসেবে ঘোষণা করা হয়। ভারত সচিবের উপদেষ্টা পরিষদের অবলুপ্তি ঘটে। এত কিছু হয় এটার ফলে। এইবার দেখতে পাওয়া যাচ্ছে ভারতের স্বাধীনতার প্রস্তুতি পর্বে লর্ড মাউন্টব্যাটেন বড়লাট হিসেবেই ছিলেন। স্বাধীনতার হবার পরও 1948 খ্রিস্টাব্দের 21শে জুন পর্যন্ত তিনি এই পদে ছিলেন। জিন্নাহ পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল হন। আর 1948 খ্রিস্টাব্দের 21শে জুনের পর আমাদের ভারতে চক্রবর্তী রাজা গোপালাচারী নতুন গভর্নর জেনারেল হন। 1950 খ্রিস্টাব্দের 26শে জানুয়ারি নতুন যখন প্রজাতান্ত্রিক সংবিধান প্রবর্তিত হলে গভর্নর জেনারেল পদটার অবলুপ্তি ঘটে। সেইখানে রাজেন্দ্র প্রসাদ প্রথম প্রেসিডেন্ট হন এই নতুন প্রজাতন্ত্রের। এই কারণেই কিন্তু আমাদের 26শে জানুয়ারিটা পালন করা হয় প্রজাতান্ত্রিক দিবস হিসেবে। অর্থাৎ আরেকবার বলে দিচ্ছি যে 1950 খ্রিস্টাব্দের এই যে 26শে জানুয়ারি নতুন প্রজাতান্ত্রিক সংবিধান প্রবর্তিত হলে গভর্নর জেনারেলের পদটার অবলুপ্তি ঘটে। তখন রাজেন্দ্র প্রসাদ নতুন প্রজাতন্ত্রের কিন্তু প্রথম প্রেসিডেন্ট হন। এবং দেখতে পাওয়া যাচ্ছে 1950 খ্রিস্টাব্দে পর্যন্ত ইংল্যান্ডের রাজা ভারতের রাজা হিসেবেই ছিলেন। আর 26শে জানুয়ারি যখন 1950 থেকে এই পদটা ধীরে ধীরে উঠে যায়। ভারত এতদিন ইংল্যান্ডের সঙ্গে যে সাংবিধানিক সম্পর্কগুলো ধীরে ধীরে বজায় রেখেছিল তা ধীরে ধীরে ছিন্ন হয়ে যায়। ভারত প্রজাতন্ত্র বলে ঘোষিত হলেও কমনওয়েলথের সদস্য হিসেবে রয়ে যায়। অর্থাৎ এই ব্যাপারটা একটু এরকম যে ব্রিটিশ কমনওয়েলথের নাম পরিবর্তন করে রাখা হয় শুধু কমনওয়েলথ। ইংল্যান্ডের রাজা কমনওয়েলথের প্রধান হিসেবে মেনে নেওয়া হয়। পরে দেখতে পাওয়া যায় 3 মাসের মধ্যে একটি ঐক্যবদ্ধ হিসেবে দেশ গঠন করা হয়েছিল। এটা খুব সহজ কাজ ছিল না। অর্থাৎ দেখতে পাওয়া যাচ্ছে জুন মাস থেকে আগস্ট মাসের মধ্যে অর্থাৎ পাঞ্জাব ও বাংলা বিভাজন হয় এবং বড় রকমের সমস্যার সৃষ্টি হয়েছিল। স্যার র্যাডক্লিফ অত্যন্ত দ্রুততার সঙ্গে এই কাজটি সম্পন্ন করেছিলেন। হায়দ্রাবাদ, জুনাগড় আর কাশ্মীর ছাড়া সব রাজ্যগুলোই কিন্তু ইনস্ট্রুমেন্ট অফ অ্যাক্সেশন এইটিতে স্বাক্ষর করেছিল। ভারত ডোমিনিয়নে তারা যোগদান দিয়েছিল। আর স্বাধীনতার আগেই ভারত জাতিপুঞ্জের কিন্তু সদস্য হয়েছিল। ভারতের ভূমি থেকে বিচ্ছিন্ন হওয়ার জন্য পাকিস্তানের পক্ষে এই সদস্যপদ লাভ করা সহজ হয়নি। জাতিপুঞ্জের 4 নং অনুচ্ছেদ অনুযায়ী তাকে নতুন করে কিন্তু সদস্যপদ লাভ করতে হয়। এইবার দেখতে পাওয়া যায় পরিশেষে বলা যায় যে 1947 খ্রিস্টাব্দের 14ই আগস্ট রাত্রিবেলায় কিন্তু সংবিধান সভায় প্রদত্ত এক ভাষণে জওহরলাল নেহেরু ঘোষণা করেন যে সমগ্র বিশ্ব যখন শক্তিমগ্ন, ভারত
তখন জেগে উঠেছে নব সঞ্জীবনী ও স্বাধীনতায়। নতুন রাষ্ট্রে বড়লাট হলেন লর্ড মাউন্টব্যাটেন। প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু। স্বাধীনতার জন্য ভারতকে প্রচুর মূল্য দিতে হয়েছিল। অন্তত 15 লক্ষ লোক ভাতৃঘাতী দাঙ্গায় নিহত হন। লক্ষ লক্ষ মানুষ দেশ ত্যাগ করতে বাধ্য হয়েছিল। এই ট্র্যাজেডির জন্য অনেকে মাউন্টব্যাটেনকে দায়ী করে থাকেন। তাড়াহুড়ো করে দেশ ভাগ করার জন্য দাঙ্গা নাকি ধীরে ধীরে ছড়িয়ে পড়েছিল। কলকাতা, নোয়াখালী, বিহার, দিল্লি, পাঞ্জাবে দাঙ্গা ছড়িয়ে পড়েছিল। দাঙ্গাগ্রস্ত অঞ্চলে শান্তি ফেরাবার জন্য মাউন্টব্যাটেনের ওয়ান ম্যান ব্রিজ চলেছিল। শুনেছেন সঙ্গীদের মুখে রবীন্দ্রনাথের একলা চলরে গানটি। এইটুকু বাদ দিলে 15ই আগস্ট সারা দেশে কিন্তু আনন্দের বন্যা চলছিল। দেখতে পাওয়া গেছিল 1947 খ্রিস্টাব্দে 18ই জুলাই এই যে ভারত স্বাধীনতা আইন হলো 200 বছরের ঔপনিবেশিক শাসনের শেষ আইন। তবে একেবারে যুদ্ধ হয়নি এ কথা বলাও ঠিক নয়। অর্থাৎ বিপ্লবীরা যখন ব্রিটিশ সাম্রাজ্যের বিরুদ্ধে বারবার কিন্তু সশস্ত্র সংগ্রাম করেছিলেন। অর্থাৎ স্বাধীনতার প্রাককালেও গৃহযুদ্ধ হয়েছিল বহুবার। দেখা যায় গৃহযুদ্ধের মধ্যে দিয়ে স্বাধীনতায় উত্তরণ ঘটেছিল। এইভাবেই আনা গিয়েছিল ভারতের স্বাধীনতা।